দ্য ডিস্ট্রিক্ট ডিবেটে আজ আমরা কোথায়? কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। পিউ, ইতিহাস মনে আছে মাধ্যমিকের? কোনটা বলো তো? নদিয়া জেলা এক সময় ছিল বাংলার পলিটিক্সের কেন্দ্রবিন্দু। বল্লাল সেন, লক্ষণ সেন, সেই নদিয়াকে ঘিরেই কিন্তু বাংলার পলিটিক্স আবর্তিত হতো। আজ নদিয়ায় কি ইস্যু? দেখো, নদিয়ায় রাজনীতি নেই তা বলবো না, কিন্তু খুব বেশি মতুয়া সেন্ট্রিক হয়ে গেছে না? মতুয়া আছে, অনুপ্রবেশ একটা ইস্যু আছে, তার মানে সিএএ। তাহলে যাওয়া যাক ডিস্ট্রিক্ট ডিবেটে। দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। নমস্কার, শুরু করছি দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। আমরা আজ নদিয়া জেলার কৃষ্ণনগরে। তো আজকে আমাদের ডিবেটের মোশন কি? জেলা জুড়ে মতুয়ার বাস, নদিয়ায় সিএএ তুরুপের তাস। আলাপ করি সকলের সঙ্গে। একদম, আজকের অতিথিদের সঙ্গে আলাপ করা যাক। একেবারে আমার ডান দিকে রয়েছেন তৃণমূলের এই জেলার মুখপাত্র দেবাশিস রায়, তার পাশে রয়েছেন সমাজকর্মী নদিয়া জেলার অনুপ বিশ্বাস, তার পাশে রয়েছেন অসীম সাহা, কংগ্রেসের জেলা সভাপতি। আমার ঠিক বাঁদিকে আছেন সুমিত বিশ্বাস, সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। ঠিক তারপরে আছেন ইন্দ্রনীল চ্যাটার্জি, মানবাধিকার কর্মী, এবং ঠিক তার পরে সবশেষে প্রকাশ অধিকারী, নদিয়া জেলা সম্পাদক বিজেপি। পিউ, তাহলে শুরু করি। আমি শুরু করতে চাইছি তৃণমূলের প্রতিনিধিকে দিয়ে। সিএ আসলে একটা ভুল বোঝানোর কল, আপনারা বারবার বলছেন। এটা বিজেপি প্রতি ভোটের আগে সামনে আনে। বিজেপি বলছে অ্যাকচুয়ালি আপনারা ভুল বোঝাচ্ছেন। আমরা তাই মনে করি, কারণ যে কোনো নির্বাচনের প্রাক্কালে এই বিজেপি সরকার এই তুরুপের তাস হিসাবে এই মতুয়াদের নিয়ে এসে একটা খেলা খেলে থাকেন, এবং এই খেলাটা তাদের দাবিতে সমর্থন করার জন্য বহুদিন আগে থেকেই তাদের আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু আমরা দেখেছি সংসদীয় যে কমিটি আছে, সেই কমিটিতে বোধহয় সপ্তমবার নয় অষ্টমবারও তারা সময় চেয়েছেন এই আইনটাকে বলবৎ করার জন্য, রুল তৈরি করার জন্য। এখনও পর্যন্ত তারা বলে যাচ্ছেন, শান্তনু ঠাকুর বলেছেন আর রুল তৈরি হয়ে গেছে, ইতিমধ্যেই চালু হয়ে যাবে। মানুষ যারা বিশ্বাসী মতুয়াদের মধ্যে, তারা ভোট দিয়েছিলেন লোকসভা নির্বাচনে, তারা প্রচুর ভোটে জয়লাভ করেছিলেন। ঠিক একই কায়দায় এবারও লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই জিনিসটাই তারা টেনে আনছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমরা ভুল বোঝাচ্ছি না। আইন যদি তৈরি হয়ে থাকে, যদি তার বিকল্পভাবে রুল তৈরি হয়ে থাকে, তাহলে সামনে আসুক। আমরা মনে করি শুধু সিএ বাংলায় নয়, সারা ভারতবর্ষব্যাপী এটা চালিত হবে। তা না হয়ে শুধু বাংলার ভোটের প্রাক্কালে সিএ চালু হবে, এই নীতি, এই বিজেপির এই ভ্রান্ত নীতি মানুষকে বিভ্রান্ত করছে, মতুয়াদের বিভ্রান্ত করছে। এটা ভোট টানার একটা অপকৌশল। আমরা মনে করি যে মমতা ব্যানার্জি এই মতুয়াদের জন্য পর্ষদ গড়েছেন, মতুয়া সংঘ পর্ষদ, তাদের উন্নয়নের জন্য, তাদের জন্য ইউনিভার্সিটি গড়েছেন। তাদের যদি কিছু করার থাকে, এইভাবে মতুয়াদের পাশে দাঁড়ালে আমার মনে হয় তারা অনেক কিছু তারা উপকৃত হবেন। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে তা না করে ভোট এলেই তাদের মতুয়া সংঘ জেগে ওঠেন। যারা বিজেপি পন্থী তারা বলেন সিএ নিয়ে চালিত হবে, তাদের মধ্যে দ্বিধা বিভ্রান্তি যে তারা কি করে এই লোকসভার ভোটটাকে পার করবেন। আমার মনে হয় সেটা আর মানুষ মেনে নেবে না। সময় শেষ, আবার পরে শুনবো। কি বলবেন প্রকাশ অধিকারী বিজেপির? দেখুন, সিএ ছিল, সিএ আইনে পরিণত হয়েছে, হয়তো রুলটা ফ্রেড হয়নি। এখানে মতুয়া সম্প্রদায়ের বাস প্রায় 45% এই জেলাতে মতুয়া সম্প্রদায় বাস করে। মতুয়ারা শুধু হিন্দু হওয়ার কারণে আমাদের প্রতিবেশী দেশ থেকে রিলিজিয়ান পারসিকিউশনের জন্য এখানে তারা উঠে এসছে। এ দাবি দীর্ঘদিনের, এবং এই দাবির পক্ষে সমস্ত রাজনৈতিক দল। 2010 সালে আপনারা খুব ভালো করে জানবেন, কলকাতার একটা মিটিং হয়েছিল, সেখানে বীরাপানি দেবী উপস্থিত ছিলেন। সেই মঞ্চে সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি সকলের দাবি ছিল যে আমরা সিএকে আমরা রুল ফ্রেড করব। কিন্তু পরবর্তী সময় কেউ কথা রাখেনি। একমাত্র ভারতীয় জনতা পার্টি সিএকে আইনে পরিণত করেছে, এবং রুল খুব শীঘ্রই ফ্রেড হবে। এটা বিভ্রান্তিকর কথা। দু মিনিট, এটা কাউন্টার নয়, 2 মিনিট প্রত্যেকের সময়। অসীম শাহ, সময় 2 মিনিট। নদিয়া জেলা বর্তমান বিভাজনের পরে এখানটায় আগে ছিল 5টা সাব ডিভিশন, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং রানাঘাট এবং কৃষ্ণনগর সদর। বিভাজনের পরে এখানটায় একটা বিশাল অঙ্কের মানুষ, যারা গুরুচাঁদ, হরিচাঁদ
যারা বিশ্বাস করেন সেই ধর্মকে বিশেষ করে নবশুদ্ধ ক্লাস তারা এখানটা এসে বসবাস করছেন ছিন্নমূল হয়ে। আমি প্রথমত বলি সিএ যেটা বলার চেষ্টা করছেন, যেটা আমার এক বন্ধু বললেন যে প্রতিবার নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে তারা এইটাকে সাধারণ মানুষকে একটা বিভ্রান্তির চেষ্টা করে। আমি বলি আইনের মানুষ হিসাবে যে এটা একটা অগণতান্ত্রিক এবং ভারতবর্ষের সংবিধানের বিরোধী, কারণ ভারতবর্ষের সংবিধানে সিটিজেনশিপ সম্বন্ধে যে কথাগুলো বলা আছে এটা এটা তার পরিপন্থী হচ্ছে। সেই কারণে এটাকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটাকে মানি না এবং এটাকে শুধুমাত্র ভোটের বাক্সে ভোট গ্রহণ করার জন্য একটা বিশেষ শ্রেণীর মানুষগুলোকে তোল্লাই দেওয়া করার চেষ্টা চলছে, আমরা এটার বিরোধিতা করছি। পাশাপাশি এখানটায় যে হরিচাঁদ এবং গুরুচাঁদের যে প্রায় 50 মিলিয়নস মানুষ তাদের ধর্মকে বিশ্বাস করে এবং তার মধ্যে পশ্চিমবাংলায় 30 মিলিয়নস রয়েছে এবং তার মধ্যে 15 মিলিয়নস ভোটার্স। এই ভোটার্সটাকে কাজ করার জন্যই একটা নতুন পন্থা বারবার দেখেছি, তৃণমূলকেও দেখেছি, বিজেপিকেও দেখেছি। এই ভোট গ্রহণের জন্য তারা ঠিক ভোটের আগে বিভিন্ন রকম প্রলুব্ধ করে এই ভোট নেওয়ার চেষ্টা করে। আমরা বিশ্বাস করি যে আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি। আমি আবার আসবো, 2 মিনিট শেষ। সুমিত বিশ্বাস, সিপিএম। আসলে মানুষের পরিচয় তার হচ্ছে মানুষ। এটা ঠিক যে নদিয়া জেলার একটা বিস্তীর্ণ অংশ, প্রায় 45% মানুষের কাছে তারা তপশিলি জাতিভুক্ত মানুষ আমাদের জেলায় বাস করেন, তপশিলি উপজাতিভুক্ত মানুষও আছেন এবং এই অংশের মানুষ তারা একটি নির্দিষ্ট ধর্মকে বিশ্বাস করেন, তাতে কোনো আপত্তিরও প্রশ্ন নেই। সমস্যাটা হলো 2011 সালে পর থেকে এই সম্প্রদায়কে রাজনৈতিক কাজে ব্যবহার করার অস্ত্র হিসাবে প্রথম তৃণমূল কংগ্রেস এই কাজ শুরু করে এবং এই সম্প্রদায়কে রাজনীতিতে এনে ঠাকুরবাড়ির মধ্যে রাজনীতির যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ ঘটানোর দায় কিন্তু তৃণমূলকেই নিতে হবে। ঠিক এই জায়গা থেকে তৃণমূলকে সরানোর জন্য বা তৃণমূলকে সাহায্য করার জন্য আপনি যেভাবেই বলেন না কেন, যখন তৃণমূলের মিথ্যাচার এই মতুয়া সংঘের মানুষরা বুঝতে পারছিলেন, তখন এই অংশের মানুষের সমর্থন যাতে বামপন্থীদের উপর না চলে যায় তার জন্য বিজেপি সিএ এনআরসির নামে যে কাজগুলো করছেন সেই কাজটা আমাদের দেশের সংবিধান বিরোধী। এবং আমি আপনাকে বলছি এটা সূচনা করেছিল তৃণমূল কংগ্রেস, এটা অতীত, আজকের প্রজন্ম নাও জানতে পারেন। দেখবেন পার্লামেন্টের একটি অধিবেশন চলছিল, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তখন পার্লামেন্টে সাংসদ ছিলেন উচ্চ লোকসভাতে। তিনি বনগাঁ লোকসভার একটা ভোটার লিস্টকে রেখে বলেছিলেন এই হচ্ছে লিস্ট, এরা হচ্ছে সবাই বাংলাদেশ থেকে আসা মানুষ, এই ভোটে বামপন্থীরা যেতে এদেরকে এক্ষুনি বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই ডিমান্ড তৃণমূল কংগ্রেস করেছে, অন রেকর্ড, দেখে নিতে পারবেন সবাই। আমরা বলছি যে ইতিমধ্যেই আধার কার্ড বাতিল হওয়া শুরু হয়েছে, প্রচুর মানুষের আধার কার্ড বাতিল হচ্ছে। আমাদের বাঁদিকে বিজেপির পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে নাগরিকত্ব এদের দেওয়া হবে, আমাদের প্রশ্ন যারা ভারতবর্ষে বাস করছেন তারা সকলেই নাগরিক, গরিব মানুষ, তারা নানান কারণে পশ্চিমবাংলাতে এসে বাস করছেন। ফলে এনআরসিকে ব্যবহার করা বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছেন এবং সেই ভয় দেখিয়ে মানুষের কণ্ঠস্বর রোধের চেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা তীব্র বিরোধিতা করেছি এবং বলছি যে পশ্চিমবাংলার গরিব মানুষ, একটা গরিব মানুষ তার গায়ে হাত যদি পড়ে তাহলে বামপন্থীরা তাদের পাশে থেকে লড়াই আন্দোলন করবে। সময় শেষ। অনুপ বিশ্বাস, সমাজকর্মী, 2 মিনিট। রাজনৈতিক মানুষ বা রাজনৈতিক প্রতিনিধিরা যারা এখানে উপস্থিত আছেন, ভালো লাগছে এই জায়গা থেকে যে চিরকাল, বোধহয় স্বাধীনতার পর থেকেই চিরকাল এই ধর্ম এবং সম্প্রদায় এই দুটোকে হাতিয়ার করে ওনারা রাজনীতি করে গেছেন। এই জায়গাটাতে একজন সমাজকর্মী হিসেবে এবং এই সমাজের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার আপত্তি আছে ব্যক্তিগত স্তরে। তো রাজনৈতিক জায়গাটা, রাজনৈতিক লড়াই, আজকে লোকসভা নির্বাচন সামনে রেখে যখন রাজনৈতিক লড়াই হচ্ছে, তখন যদি ইস্যুটা শুধুমাত্র এই ধর্ম বা সম্প্রদায়টা হয়, সেটা আপত্তির জায়গাটা আমার মনে হয় দলবদ্ধ নির্বিশেষে প্রত্যেকের থাকা উচিত।
আমরা কিন্তু এই নির্বাচন যে আগত নির্বাচন, এই নির্বাচনের আমরা ইস্যুটা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছি না যে বেকারত্ব। সারা রাজ্য বা দেশ জুড়ে যে বেকারত্বের যে অবস্থা, যে জায়গাটা কাজের জায়গাটা দরকার, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা তারা কাজের একটা অভাব বোধ করছেন, তাদের যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা আমাদের উপলব্ধিতে আনা দরকার, এই জায়গাটা কিন্তু আমরা ভাবতে পারছি না। আমরা ভাবছি কোথায় সম্প্রদায়, কোথায় ধর্ম, এবং এই জায়গাগুলোকে রাজনীতির সাথে সুন্দরভাবে একটা মিশ্রণ ঘটিয়ে সেটা কিভাবে মানুষকে খাওয়ানো যায়, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। আমার ব্যক্তিগত স্তরে এটা আপত্তি থাকছে একজন সমাজকর্মী হিসেবে। সমাজে কাজ করতে গিয়ে একাধিক বিভিন্ন অর্থনৈতিকভাবে বিভিন্ন স্তরের মানুষের সাথে পরিচয় হয়েছে। এখনও পর্যন্ত এটুকু বলতে পারি যে আমি রাজ্যের বিভিন্ন জেলাতে গেছি, আমার নিজের সমাজের বিভিন্ন রকম কাজকর্মে, সোসাইটির যে সমস্ত কাজকর্ম থাকে জেলার বিভিন্ন স্তরে। পুরুলিয়া বাঁকুড়াতে আমি গত 2 বছরের কথা বলছি, গত 2 বছরের মধ্যে পুরুলিয়া বাঁকুড়ার এমনও কিছু গ্রাম রয়েছে যেখানে সত্যি মানুষের এখনও খাবার জলের অভাব। আমরা দেখেছি এর আগে কংগ্রেসের শাসন দেখেছি দীর্ঘ সময় ধরে, বামপন্থীরা শাসন করেছে রাজ্য জুড়ে দীর্ঘ সময় ধরে, এবং তারপরে তৃণমূল কংগ্রেসও একটা দীর্ঘ সময় ধরে শাসন করছে। মানুষ এখনও জলকষ্টে আছে। আমি রাজনৈতিক নেতাদের বলবো এই জায়গাটাতে বোধহয় আপনাদের একটু শুভবুদ্ধি হওয়ার প্রয়োজন, ভীষণ রকম প্রয়োজন। সময় শেষ। ইন্দ্রনীল চ্যাটার্জি। এতক্ষণ সকলের বক্তব্যই শুনলাম। আমার প্রথমেই মনে হচ্ছে যে আজকে যে বিষয়টা নির্বাচন করা হয়েছে, এই বিষয় নির্বাচন দিয়েই বোঝা যাচ্ছে যে আসলে আমরা কোন বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছি, বা রাষ্ট্র কোন বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে, আর কোন বিষয়টাকে গুরুত্বহীন করতে চাইছে। আমি যেহেতু একজন মানবাধিকার কর্মী, সেই জন্য এইখান থেকেই শুরুটা করি। যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ যদি আপনি দেখেন, সেখানে রিফিউজি স্ট্যাটাস বলে একটা বিষয় আছে, একটা চ্যাপ্টার আছে। সেই রিফিউজি স্ট্যাটাসে পরিষ্কার বলা হচ্ছে, কিন্তু যেখানে মনে রাখতে হবে যে ভারতবর্ষ একটি সিগনেটারি দেশ। সেই রিফিউজি স্ট্যাটাসে বলা হচ্ছে যে কোনো মানুষ বা জনসমষ্টি যেই হোক না কেন, যদি সেটা যুদ্ধের কারণে হতে পারে, সেটা প্রকৃতির কারণে হতে পারে, যে কোনো কারণেই হোক, যদি সে উদ্বাস্তু হয়ে পড়ে, যদি রিফিউজি হয়ে পড়ে, তাহলে সে যে দেশে যাবে, যেখানে যাবে, সেই রাষ্ট্র, সেই দেশ, সেই জনগোষ্ঠী বা সেই মানুষের সমস্ত দায়িত্ব নিতে বাধ্য। অ্যাটলিস্ট 10 ইয়ার্স তাকে তার খাওয়া থেকে আরম্ভ করে, তার শিক্ষা থেকে আরম্ভ করে, তার যাবতীয় কিছু। এবং এই কনভেনশনে কিন্তু যে সনদ, তাতে কিন্তু ভারতবর্ষ একটি সিগনেটারি দেশ। এর পরেও আমরা কি দেখছি যে আমাদের এখানে আজকের আলোচনার সুরটা আমরা প্রত্যেকেই, যেটা একটু আগে অনুপবাবু বলছিলেন, যে সত্যি সত্যি আমরা সরে এলাম যে আজকে মানুষের কি কি প্রয়োজন, এই প্রয়োজনের জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে আমাদের আলোচনাটায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বারবার, শুধু এখানে নয়, গোটা দেশ জুড়ে, যে ধর্ম সম্প্রদায় এর ভিত্তিতে মানুষের বিভাজন। কারণ বিজেপি, আমি মনে করি যে আমরা ওয়েম্বার্টো ইকোর বইটা যদি একটু ঘাঁটি, সেখানে কিন্তু একদম 14টা পয়েন্ট লেখা আছে কী করে আপনি ফ্যাসিবাদকে চিনবেন। এবং পরিষ্কার, যদি আপনি একবার ওটা উল্টে দেখেন, দেখবেন প্রতিটা বিষয় কিন্তু মিলে যাচ্ছে আপনার বিজেপির সঙ্গে। বিজেপি আসা মানে যুদ্ধ, বিজেপি আসা মানে দাঙ্গা, এটা আমরা বারবার লক্ষ্য করেছি। আবার নতুন করে ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে সামনে আমরা আবার আসবো। আমার প্রশ্ন বিজেপির প্রকাশ অধিকারীকে। বিরোধীরা বলছেন আর কি, একটা ম্যাজিশিয়ান যেরকম ম্যাজিক দেখানোর আগে ঝুলি থেকে নানা রকম জিনিস বার করে, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো রাম মন্দির, কখনো মতুয়া, তো আপনারা নাকি ভোটের আগেই খেলাটা খেলেন। আর ইন্দ্রনীল বাবু তো বললেন আপনার ফ্যাসিবাদ যদি চিনতে হয় তাহলে তো বিজেপিকে দেখলেই হয়। আমাদের দলের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। উনি জানেন না প্রধানমন্ত্রী 106টা প্রকল্প করেছে, যে প্রকল্পগুলোর মধ্যে কোথাও কোনো জাতপাত সম্প্রদায়ের কথা উল্লেখ করা আছে। উনি জানেন না যে এটা এনআরসি নয়, এটা সিএর আলোচনা হচ্ছে। সিএর আলোচনার মধ্যে কোথাও কোনো জাতপাতের উল্লেখ নেই। দীর্ঘদিনের উদ্বাস্তু রিলিজিয়ান পারসিকিউশনের জন্য যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে পালিয়ে এসছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কেন অর্থনৈতিক নয় কেন? প্রশ্ন করুন দুজন না, অর্থনৈতিক নয় কেন? রিলিজিয়ানটা কেন? ধর্মের ধর্মের কারণটা কেন? ধর্মটা কেন একটু চাইছে তো মানুষ? মানুষের আবার ধর্ম কি আছে? গরিব মানুষ গরিব মানুষ। আরে সুমিত বাবু প্লিজ উত্তরটা আমাদের শুনতে হবে। ভারতবর্ষে একমাত্র রিলিজিয়ান পারসিকিউশনের জন্য এখানে উদ্বাস্তু হয়েছে, তাদের যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে আমাদের একটা আইন আনার দরকার। এবং সেখানে
কোনোভাবেই যুক্তিযুক্ত হয় না যে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ধর্ম ছাড়া আপনাদের হাতে কিচ্ছু অস্ত্র বাকি নেই। ধর্ম ছাড়া আপনাদের রাজনীতি ইন্দ্রনীলবাবু জিজ্ঞেস আরে করুন। বিজেপির ভদ্রলোক আর বলতেই পারবেন না। ইন্দ্রনীলবাবু খুব সংক্ষেপে জিজ্ঞেস করুন, যদি জিজ্ঞেস করতে খুব সংক্ষেপে জিজ্ঞেস হ্যাঁ, করুন। যারা আপনি রিলিজিয়াস পারসিকিউশনের জন্য এসছে বলছেন, তারা কিভাবে এদেশে এসে প্রমাণ করবে যে তারা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য এসছেন? বাংলাদেশের হিন্দুরা প্রমাণ করবে? নিপীড়িত, আপনি কি এটা অস্বীকার করেন? নিপীড়িত অস্বীকার কিভাবে করেন? প্রমাণ করবে? আমি নিজে পূর্ব কিভাবে প্রমাণ করবে তারা? আপনি সেখানকার প্রমাণ হিন্দুরা করতে পারবেন কিভাবে প্রমাণ নির্যাতিত করতে? হয়, আমি আপনি নিজে পারবেন না। চাক্ষুষ করেছি। আদিবাসীরাও তো নিপীড়িত, সবাই নিপীড়িত। আপনি নিপীড়িত মানুষের কথা বললে নির্দিষ্ট আপনি ধর্মকে বাদ দিয়ে বাংলাদেশ বলতে থেকে হবে আপনাকে। এসেছেন, আপনি দেখান। বলবো না, এখানে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু, আপনাদের এটাই হচ্ছে তাদের পয়েন্ট, জন্যে নির্দিষ্ট ধর্মের একটা সম্প্রদায়ের ভিত্তিতে মানুষকে আরে বলতে দিন, গোলার জন্য আপনারা শেষ কাজ করতে করছেন। দিন। নির্দিষ্ট একটা সুমিত বাবু সম্প্রদায়ের শেষ মানুষকে। করতে দিন, উনি তো একটা লাইনও বলতে পারছেন না। পড়ুন, পরিষ্কার Counter লেখা করতে আছে হবে। সেখানে যে ইন্দ্রনীল এদেশে- বাবু একটু বলতে দিন, এত অভিযোগ ধর্মের শুনতে হলো তো। বিভাগ শেষ করুন, আপনি ধর্মের- শেষ করুন, আসবো, শেষ করুন। ইনারা বুঝতেই পারছেন না, আমি বারবার বলছি না, না, আমরা বুঝতে পারছি না। আপনারা বোঝেন। শেষ করতে দিন, শেষ করতে দিন। যারা উদ্বাস্তু হয়েছে, সিএ আইনটা তাদের জন্য আনা হয়েছে। দেবাশিস বাবু, একটা তো অভিযোগ এলো এখান থেকেই যে মতুয়া পরিবারে মতুয়াদের মধ্যে রাজনীতি ঢুকিয়েছেন আপনারা। না, তৃণমূল, এটা- বিজেপি, মতুয়ারা তো এটা ছিলেন ভুলে যাচ্ছেন। সুখে বা দুঃখে তারা ছিলেন। তৃণমূল এখানে আনেননি রাজনীতি। তার আগে যারা এটা খেলেছেন মতুয়াদের নিয়ে, তারা হচ্ছে একটা প্রমাণ CPM, দেবাশিস বাবু, একটা CPM, প্রমাণ, এটা একটা প্রমাণ উদাহরণ, প্রমাণ অনেক আছে, একটা উদাহরণ, হাজার হাজার প্রমাণ দেওয়া একটা যাবে। উদাহরণ, জ্যোতিবাবু থাকতে একটা তাদের উদাহরণ দোষণ দিন, করেছেন, একটা উদাহরণ দিন। জ্যোতিবাবু থাকাকালীন ওইভাবে দোষণ কথা বললে করেছেন, হবে না, উদাহরণ ঠিক আছে, দিতে বললে হবে। হবে না। শুনেন, পশ্চিম তৃণমূল বাংলাতে নামে দোষ দিলে ধর্মকে হবে না। ব্যবহার করে আর রাজনীতি আপনারা মমতা শুরু ব্যানার্জি করেছেন। অনুন্নত আপনারা শুরু করেছেন, অনুন্নত দেখে নিন। সুমিতবাবুকে আমি একটা কথা বলি সেই মঞ্চে যে বীণাপানি দেবী উপস্থিত ছিলেন। ওখানে হরিচাঁদ গুরুচাঁদের যে মূল জায়গা ঠাকুরনগর, সেখানে কিন্তু বিমানবাবুও গেছেন, সেখানে আমি মমতা exactly- দেবীও গেছেন। এটাই তার মানে যাওয়া ওখানে ধর্মকে কিন্তু রাজনীতির কাজে রাজনীতিটা ব্যবহার করা একটা দুতরফই আইন করেছেন। এখন দায়িত্ব ইন্দ্রনীল এড়ালে বাবু, চলবে না। সবটা এক নয়। যাওয়াটা শুনে রাখুন, কোন একটা সংখ্যালঘু সেটা সম্প্রদায়ের ভোটের কারণেই মিটিংয়ে গেছেন। যাওয়া আর মাথায় হিজাব পরে সেই সম্প্রদায়ের মানুষ সাজার মধ্যে পার্থক্য আছে। জ্যোতিবাবু বা বুদ্ধদেব আরে ভট্টাচার্যকে কোনোদিন হিজাব এতদিন পরে আপনারা সংখ্যালঘু শিডিউল কাস্ট, বন্ধু প্রশ্ন সাজতে হয়। ব্রহ্মসূত্র, আপনি বুঝেনি? মুসলিম, আপনি বুঝেনি? নিজেদেরকে নিয়ে খেলেছিলেন, তাস হিজাব খেলেছিলেন। পরা লাগে না। হাতের থেকে বেরিয়ে গিয়েছে বলে বড় বড় বাদ মন্দিরে বলছে। গিয়ে মতোয়া হওয়া লাগে আচ্ছা, না। অসীম বাবু কিছু বলতে চান? হ্যাঁ বলুন। কংগ্রেস যে বলবে ভারতবর্ষের পশ্চিমবাংলায় বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান না করে শুধুমাত্র জাতের নামে পাতের নামে যে সমস্ত ঠিক ভোটের আগে ভোট ব্যাংক করার জন্য যেটা করা হচ্ছে, এটা আমরা মনে করি কংগ্রেসের পক্ষতে অনৈতিকভাবে এগুলো করা হচ্ছে। শুধু আমি তাই আপনার কাছে নয়, জানতে চাইবো, এটা মানে মানুষ কিভাবে না, যাদের নিয়ে এত টানাটানি, তারা কিভাবে দেখেন? হ্যাঁ, এই একবার আমি বিজেপি টানছে, একবার পিউদি, তৃণমূল এই টানছে। জায়গাটাতেই আসছি আর কি। খুব ইন্টারেস্টিং লাগছে আমার রাজনৈতিক নেতাদের আলোচনাটা, ভীষণ ইন্টারেস্টিং লাগছে। কারণ হচ্ছে ঠিক আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিটা বা ভোট চাওয়ার রাজনীতিটা যে পয়েন্টে দাঁড়ানো উচিত ছিল, সেই জায়গাটায় আমরা কেউ দাঁড়াচ্ছি না। খুব ইন্টারেস্টিংলি আমরা প্রত্যেকে চলে যাচ্ছি সেই ধর্ম সম্প্রদায় এই জায়গাটাতে। আমরা কেউ কিন্তু মানে শুধু রাষ্ট্রের একটা দায়িত্ব, শুধু কিন্তু কয়েকটা রাস্তাতে লাইট দিয়ে দেওয়া, একটা রাস্তা তৈরি করে দেওয়া, কিছু বেশ ভাতা আমি দিয়ে দিলাম, কিছু মানুষের প্রয়োজন আছে তাদের কাছে, শুধু কি এইটুকু নিরাপত্তা দায়িত্ব নয় রাষ্ট্রের? আমার দেশের বা আমার রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তারা বেকার হয়ে বসে থাকবে, সেই জায়গাটা দেখার দায়িত্ব রাষ্ট্রের নয়? এটা খুব আশ্চর্য লাগছে আর কি। এবং প্রত্যেকে আলোচনাতে কিন্তু আলোচনা করতে করতে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু ওই এক জায়গাতেই যাচ্ছেন। খুব খুব ইন্টারেস্টিং লাগলো এটা আমার, যে সেই একই মতুয়া, সেই সম্প্রদায় এবং সেই ধর্ম, এবং এই একই সাথে সেখানে বাংলাদেশ চলে এলো, এই সেখানে আস্থা, পাকিস্তান এটা চলে তো এলো। আস্থা পাওয়ার লড়াই মূলত, Definitely. যে মতুয়াদের আস্থা ভোটে কারা পাবে। দেবাশিস বাবুকে জিজ্ঞেস করবো যে কোথাও কি মনে হয়, যেটা উনি অনুবাবু বললেন, যে কোথাও কি ধর্মের ট্র্যাপে আপনারা পড়ে গেছেন? না, না, আর কি আমরা আপনারা পড়িনি। বেরোতে পারছেন না? আমরা আর কি পড়িনি। আপনাদের ন্যারেটিভটাও তৈরি হয়ে গেছে ধর্মের বিরোধিতা না, করার? না, না, আমরা এই ট্যাপের মধ্যে পড়িনি। আমরা মানুষকে বোঝাতে চাই, খাদ্য, অন্ন, বস্ত্র সংস্থান করছেন মমতা ব্যানার্জি, তৃণমূলের মুখ্যমন্ত্রী, যার জন্যে খাদ্য প্রকল্পে তিনি বিনা পয়সায় রেশন চালু করেছেন। সবুজ সাথী মেয়েদের কন্যাশ্রী প্রকল্প এনেছেন, সবুজ সাথী প্রকল্পে সাইকেল দিয়ে যাচ্ছেন, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বইপত্র দিচ্ছেন, ব্যাগপত্র দিচ্ছেন, বিভিন্ন শ্রেণীকে, আবার পাশাপাশি জগন্নাথ মন্দিরও বানাতে হ্যাঁ, হচ্ছে। জগন্নাথ মন্দিরও এটা দুর্গাপুজোর ক্লাবগুলোকে টাকা দেওয়া, কার্নিভাল, ওদিকে রাম মন্দির উদ্বোধন, এদিকে জগন্নাথ না, না, মন্দির উদ্বোধন জগন্নাথ কেন? মন্দির উদ্বোধন যেমন করছেন,
তেমনি এটাকেও একটা ভাবাবেগের ব্যাপার আছে। হ্যাঁ, আপনি কি বলতে ভাবাবেগের চাইছেন? দাম আমি আছে। বলছি এই ভাবাবেগের জায়গাটাই আমি বলছিলাম, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। ভাবাবেগের দাম আছে। এখানে সিপিএম এর প্রতিনিধিও আছে। আমি যদি খুব কষ্ট করে একটু মনে করার চেষ্টা করি, 2004 ইলেকশনের আগে, মানে 2002-03 তার আগে গোধরাকাণ্ড ঘটে গেছে আর কি। 2004-এর ইলেকশনে জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু স্ক্রিন লাগিয়ে লাগিয়ে দেখানো হয়েছে গুজরাটে কি ঘটেছে। সেখানেও কিন্তু কোথাও না কোথাও ধর্মীয় ভাবাবেগকে ট্র্যাপ করার চেষ্টা হয়েছে। আমি বলছি রাজনৈতিক প্রত্যেকটা দল সেম জায়গাতে দাঁড়িয়ে আছে। উনি যেটা বললেন খুব সিরিয়াস। সেটাকে তো আমি তো হাইলাইট করতে পার্টির পারি। পক্ষ থেকে তো আমাদের একটা এক্সপেকটেশন একটু অন্যরকম থাকে, যে ধর্ম জাতপাত এগুলোর বাইরে একটা অন্য ধরনের অল্টারনেটিভ রাজনীতি। তো সেটাতে তো আপনারাও ট্র্যাপড হয়ে গেছে। না, একদমই না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। দেখুন, লোকসভা নির্বাচন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস যেভাবে নিতে চায় আমরা সেভাবে চাই না। ভারতবর্ষে বিগত 5 বছর ধরে বেকারত্বের হার সবচেয়ে বেশি বেড়েছে এই সময়কালে। আপনি যদি লাস্ট হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্ট দেখেন, ভারতবর্ষ ক্ষুধা দারিদ্র্যের দিক থেকে ক্রমশ পিছনের দিক থেকে প্রথম হচ্ছে। এই সময়কালে শিশু মৃত্যুর হার থেকে শুরু করে যাবতীয় উন্নয়নের যে সূচকগুলো আছে, ভারতবর্ষ ক্রমশ পিছোচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে কর্পোরেট সংস্থাগুলোর যে রমরমা হচ্ছে এবং নির্বাচনী বন্ডে 1 নম্বর টাকা পেয়েছে ভারতীয় জনতা পার্টি, দেবাশিস বাবুরা হচ্ছে 2 নম্বর রাজনৈতিক দল। আপনারা পাননি মনে হচ্ছে? আমরা কোনোদিন না। আমরা চ্যালেঞ্জ করছি দেবাশিস বাবুকে, যদি প্রমাণ করতে পারেন যে সিপিআইএম পার্টি কর্পোরেটদের কাছ থেকে 1 টাকা নির্বাচনে নিয়েছে রাজনীতি করাচ্ছে, পারবেন প্রমাণ করতে? আপনাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি আপনারাও 26টা কমিশন করেছিলেন দেবাশিস দা। 26টা আপনি আপনি ওইসব আপনি নির্দোষ বলে প্রমাণ করতে পারবেন না। আপনাদের পার্টি বিনা পয়সায় চলেছে এটা বললে মানে ওইসব বলে লাভ নেই। দল ভারী করে 26টা কমিশন করেছিলেন সিপিআইএম এর দুর্নীতি ধরবেন বলে, একটা দুর্নীতি হাসিল করতে পারেননি। আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, আমাদের সদস্য। আবার সুমিত বাবু প্লিজ একটু বলতে দিন। আপনি বলতে দেবেন না নাকি? আমাদের প্রাথমিক সদস্য পদ আছে 15 কোটির ওপরে। আমাদের কালেকশনটা বেশি হতেই পারে, আপনারা জিরোতে এসে পৌঁছেছেন। আপনাদের কালেকশন নির্বাচনী বন্ড জনগণ দেয় না, জনগণ দেয় না, কে দেয়? জনগণ দেয় না, আপনি জেনে নিন। আপনি পড়াশোনা করে আসুন, পড়াশোনা করে আসুন। উনি বলছেন পৃথিবীর বৃহত্তম পার্টি, সে তো বৃহত্তম কালেকশনই করবে। কালেকশন জনগণের কাছ থেকে করলে, দলীয় সদস্যদের কাছ থেকে করলে আলাদা ব্যাপার। অবৈধ টাকায় ভারতীয় জনতা পার্টি পরিচালিত হয়। অবৈধ টাকা। কোর্টে তো কালকে হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে। আর কোন কোর্টে যাবে? আমাদের যেটা জানা, আমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, ইস্যুটা কি তাহলে? সিএএ, মতুয়া, দুর্নীতি, নাকি নারী নিরাপত্তা? কি আমরা খুঁজে বেড়াচ্ছি? এখানটায় তৃণমূলই বলুন আর বিজেপি বলুন, এরা প্রত্যেকেই দেশের জন্য নয়, তারা নিজেদের ধন বৃদ্ধি করার জন্য, ভোট ব্যাংকে ভোট বাড়ানোর জন্য, কখনো জাতের নামে, কখনো ধর্মের নামে, কোনো বর্ণের নামে এরা ভোট করার চেষ্টা করছে। আজকে কোন কারণে আজকে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করে সারা ভারতবর্ষের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে না? ধোঁকা দিচ্ছেন কেন রাম মন্দির করে? উনি মানুষের মৌলিক অধিকারটাই বোঝেন না। ভারতবর্ষ বাসস্থান এতদিন জানতাম সভ্যতা, সংস্কৃতি হচ্ছে ভারতবর্ষের মানুষের প্রাণ, উনি সেটা বোঝেন না। আজকে রাম মন্দির তৈরি হয়েছে 500 বছর পর, উনি অস্বীকার করছেন। ভারতবর্ষের মানুষ রাম মন্দির হওয়ার জন্য তারা খুশি, সেই জন্য উনি আজকে প্রশ্ন। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন। গতকালে কংগ্রেসের অ্যাকাউন্টগুলোকে সিজ করা হলো, সেই জন্য আপনাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা 40 এসে মিশিয়ে যাবেন। এবং দেবাশিস বাবুকে একটা প্রশ্ন করবো সন্দেশখালীকে কেন্দ্র করে, যেহেতু আলোচনাটা উঠেছে। সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে আমরা সকলে জানি, সে নিয়ে আর আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ওখানে বিজেপি কিন্তু একটি ভয়াবহ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেই ন্যারেটিভটাকে আপনারা কেন ভাঙছেন না? কি ন্যারেটিভ? আমি একটু বলে দিই না, আমি একটু বলে দিই। স্মৃতি ইরানি একটি ভয়ঙ্কর কথা বলেছেন, সেটা হলো এই যে ওখানে যেহেতু নামটি শাহজাহান, সেই জন্যে ওখানে
কারা ধর্ষিতা হয়েছেন? হিন্দু মহিলারা ধর্ষিতা হয়েছেন, অত্যাচারিতা হয়েছেন, কিন্তু ওখানে নারীরা অত্যাচারিত হয়েছেন। এই জায়গা থেকে দ্বিতীয় একটা অন্য ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এটাকে আপনারা কিভাবে কমব্যাট করছেন? তাদের তো ভোট ফসল তোলার জন্যই তো তারা করেছেন, যে হিন্দুদের প্রতি নির্যাতিত হচ্ছেন তারা হিন্দু নারীরা। সুতরাং আমাদের স্মৃতি ইরানি দিল্লিতে বসে তিনি কি বক্তৃতা দেবেন তার জন্য দায়ী দায়িত্ব তো সন্দেশকালীন নয়। তাকে যেভাবে বলে দেওয়া হয় সেভাবে করছেন কি করে? আমরা মনে করি, আপনারা কি মনে করেন আমরা মনে করি রাজনৈতিক দলকে রেজিমেন্টের এটা রাজনৈতিক ফিলোসফি আছে একটা, এটা রাজনৈতিক আমার পছন্দ নাই হতে পারে, তাকে কমব্যাট করতে পারবে তৃণমূল? রাজনৈতিক সেই ইডিওলজি আছে। ছোট প্রশ্ন, রাজনৈতিক বক্তব্য, এটার পরিপ্রেক্ষিতে আমরা তো আছি, দিন তো চলে যায়নি। আমাদের 2021 সালে নির্বাচনের প্রাক্কালে দিল্লি থেকে তাবড় তাবড় নীলিরা এসেছিল পশ্চিমবাংলায় বিধানসভায় বিজেপিকে উত্তীর্ণ করানোর জন্য, পারেনি। সুমিতবাবু, সাময়িকভাবে রাজনৈতিক তাপ উত্তাপে ধরুন নদিয়া জেলার ইস্যুগুলো কি হারিয়ে গেল বা হারিয়ে যাবে আপনার আশঙ্কা? একদম আমার আশঙ্কা না, এটাই হচ্ছে। তো শুধু নদিয়া জেলা কেন, আপনি রাজ্য দেখুন, দেশ দেখুন, সর্বত্র। নদিয়া জেলাতে তো আজকে নদিয়া জেলা নিয়ে যখন কথা হচ্ছে, রাজনৈতিক ইস্যু কি এই শুধু এই জায়গাটুকুতে সীমাবদ্ধ থাকা উচিত ছিল? একটু আগে আমি বলার সময় বলছিলাম না, রাষ্ট্রের কাজ কি শুধু ওইটুকু? রাষ্ট্রের কাজ নিরাপত্তা নয়, রাষ্ট্রের কাজ চাকরি দেওয়াটা নয়, এই জায়গাগুলো কিচ্ছু নয়। শিক্ষা ব্যবস্থাটার কোন জায়গাতে আজকে দাঁড়িয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাটা কোথায় দাঁড়িয়ে গেছে, এটা আমাদের ভাবতে হবে না? আমি শুধু রাজ্যের কথা বলছি না, দেশের কথা বলছি, যেহেতু লোকসভা ইলেকশনটাকে সামনে রেখে আমরা আলোচনা করছি। কোথায় দাঁড়িয়ে গেছে? যে পিএইচডি স্কলার তাদের যে স্কলারশিপের যে পরিমাণ টাকাটা, অর্থটা দেওয়া হতো, সেই জায়গাগুলো কমিয়ে আনা হচ্ছে। তাহলে আমি যদি শুধু সিএ নিয়ে ভাবি যে নদিয়াতে 45% মানুষ ওই জায়গাটাতে বিলং করে, তাহলে এই যে এসসি এসটিতে যে 45% স্টুডেন্ট বিলং করে, তার মধ্যেও স্টুডেন্ট আছে, তারা পড়াশোনা করছেন, তারা এই উপরে ওঠার বা একটা পিএইচডি করার, একটা ডক্টরেটশিপ নেওয়ার যে চেষ্টাটা, তাদের সেই জায়গাতেও কোথাও না কোথাও ঘাটতি ঘটছে। এইটা আমরা ইস্যু করছি না, এটা একটা অদ্ভুত অবস্থা চলছে। আমরা আরেকটা কথা আমি বলি, যে নদিয়াতে আমি যখন বসবাস করছি, নদিয়া জেলাটা আপনারা প্রত্যেকেই জানেন, মানে ভাগীরথী একটা বড় অংশ নদিয়া জেলার। ভাগীরথী নিয়ে আমরা ভাবছি না, ভাগীরথী এবং জলঙ্গি চূর্ণী, এই নদীগুলোকে কি করে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া যায় এবং সেই জমিটা কি করে জমি হাঙরদের হাতে চলে যেতে পারে, সেই পরিস্থিতিটাকে তৈরি করে ফেলা হচ্ছে। এটাকে আমরা ইস্যু করছি না। নদিয়াতে তো এটা ইস্যু হওয়া উচিত ছিল, কেননা ওই নদীটা এমন নয় বাকি 55% মানুষ যান ওখানে জলটা আনতে বা প্রয়োজনে, ওই 45% যেমন যান, বাকি 55% মানুষও যান। শুধু সিএ ভাবলে হবে না, এই প্রসঙ্গগুলো তো রয়েছে। আমরা পলাশী সুগার মিল, সে বামফ্রন্টের সময় থেকে বলতে পারি, পলাশী সুগার মিলে একটা বিরাট জায়গা পড়ে রয়েছে, সেখানে ইউজ হচ্ছে না, কোনো ইউটিলাইজেশন নেই। পলাশী সুগার মিল একটা কেসের মধ্যে পুরো আটকে রয়েছে, বিরাট অংশের রাজ্যের জমি, সেই জমিটাকে নিয়ে আমরা শিল্প নিয়ে ভাবিনি না। এর আগে বামফ্রন্ট কিছু দাঁড় করাতে পেরেছে না, বর্তমানে সেটা তৃণমূল কিছু দাঁড় করাতে পারছে, ভাবছে না। কল্যাণী শিল্পাঞ্চলের একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এখন শিল্প বলতে শুধু ফ্লেক্সের কয়েকটা কারখানা, আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে ইনফরমেশন থাকবে, এই জায়গাটাতে দাঁড়িয়ে গেছে। তাহলে শিল্প নিয়ে আমি বলছি না, তাহলে আমার বেকার ছেলে মেয়ে চাকরিটা করবে কোথায়? এটা নিয়ে আমরা কথা বলবো না কেউ। তাই কি ধর্মের আশ্রয় নিতে হচ্ছে? ডেফিনেটলি ধর্ম সম্প্রদায় এই আশ্রয়গুলো তো তখনই নিতে হয়। একেবারে শেষ পর্বে আমরা ফিরে এলাম ব্রেকের পরে। আবার প্রত্যেক বক্তাকে তাদের সুচিন্তিত মতামত, একে অন্যকে ক্রস করেছেন বহুক্ষণ, আবার 1 মিনিট নিজেরা বলবেন। দেবাশিস বাবু, আপনি সময় 1 মিনিট। রাজনৈতিক বিভাজন নামছেন ধর্মের ভিত্তিতে বিজেপি, মদত দিচ্ছে কংগ্রেস এবং সিপিএম, এবং এই পশ্চিমবাংলায় মানুষকে উন্নয়নের তরিতে ভাসিয়ে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আশীর্বাদ বা তার করুণায় বা তার অনুপ্রেরণায় আমরা পেয়েছি অনেকগুলো প্রকল্প, যেটা 2011 সালের পূর্বে বাংলা দেখেনি, বামফ্রন্ট আমলের 34 বছর রাজত্বেও দেখাতে পারেনি। আজকে যে সমস্ত প্রকল্পগুলো মানুষ ভোগ করছেন, এবং আমরা মনে করি যে এই প্রকল্পগুলো মানুষের সাথে থাকছেন। যেমন আর লাস্ট প্রকল্পে যিনি 500 টাকা বাড়িয়ে দিয়েছেন, সেটাও মানুষের মনের দাগ কাটছে। নারীদের অগ্রাসন তিনি নিয়ে এসছেন, স্বাস্থ্যসাথী কার্ডে নারীদেরই প্রাধান্য। বেশ, অনুপ 1 মিনিট। আচ্ছা, যে কথাটা বলি, একেবারে কনক্লুশনের জায়গাতে আমরা যেহেতু পৌঁছচ্ছি, আমি এর আগে বলছিলাম যে যে জায়গাগুলো প্রতি বছর আমরা দেখেছি, প্রত্যেকটা ভোট এলে রাস্তা হয়, রাস্তা তৈরি হয়, লাইট টাইট লাগানো হয়, এগুলো হয়, এবং কিছু কিছু ইস্যুও তৈরি হয়ে আসে। আমি নদিয়া জেলার কথা বলছি, একগুচ্ছ কথা বললাম যে যে জায়গাগুলোতে স্কোপ ছিল, কেউ করেনি, কেউ কথা রাখেনি। এর আগে আমার এক বন্ধু বলছিলেন কেউ কথা রাখেনি, ছিন্নমূলদের কথা ভেবেও কেউ কথা রাখেনি। তো সেই জায়গাটাতে শান্তিপুরের তাঁত একটা খুব বিশ্ববিখ্যাত একটা জায়গা, এবং কৃষ্ণনগরের মাটির পুতুল, যে দুটো
দুটো নিয়ে আমরা কিন্তু নদিয়া জেলার মানুষ গর্ব করি, কিন্তু সেই জায়গাটাকে কিন্তু দেখা হচ্ছে না। এটা দেখা দরকার। যারা যারা বসে থাকেন চেয়ারে, ক্ষমতার চেয়ারে, আমি তাদের কাছেই আবেদন জানাবো যে আপনাদের মাধ্যমেই তো এই জায়গাগুলো একটু আপনারা জেলার জন্য অন্তত এই জায়গাগুলো দেখার চেষ্টা করুন। কন্যাশ্রী ইউনিভার্সিটি তৈরি হয়েছে, তার এক্সিকিউশন কতটা হলো? আমার ওই সিএ এর মেয়েগুলোর জন্যই কতটা হলো? এটা কিন্তু আমাদের ভাবতে হবে। কন্যাশ্রী ইউনিভার্সিটির কিন্তু পুরোপুরি এখনও সেইভাবে তৈরি হলো না, সেই প্রপার এক্সিকিউশন হলো না। এই জায়গাগুলো আমাদের ভাবা দরকার আমার মনে হয়। বিভিন্ন রাস্তা, লাইট, এই জায়গাগুলো তৈরি হচ্ছে, এগুলো ডেফিনেটলি এগুলো কাজ হয়েছে, অস্বীকার করা যাবে না। কাজের কথা বলতে গেলে বলতে হবে হ্যাঁ উন্নয়ন হয়েছে কিছুটা, বিকাশ হয়েছে কিছুটা, নইলে আবার ওনারাও রাগ করতে পারেন। আমি বোথ সাইড বললাম। সময় শেষ। অসীমবাবু, এই যে আমার বন্ধু বললেন যে মমতা সরকার তাদেরকে 1500 জায়গায় 1000 টাকা করে মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন এবং বিভিন্ন প্রকল্পের কথা বললেন, কিন্তু একটাবার বললেন না তো যে তার এই নদিয়া জেলায় মানিকবাবু থেকে শুরু করে যারা গরিব মানুষের পয়সা চুরি করে, বেকার ছেলেদের চাকরির নাম করে যারা চুরি করে তারা আজকে জেলে রয়েছে, এগুলো কথা বলছেন না তো? আমরা ভুলে যাইনি কিছু, আমরা ভুলে যাই না। এবং শুধু তাই নয়, এখানটায় আজকে যে চালটা দিচ্ছেন সেটাও মনমোহন সিংয়ের আমলে যত প্রকল্পের এফসিএ যে টাকা চাল জমা ছিল সেই চাল জমা দেওয়া হচ্ছে, তাদের নিজস্ব কোনো নয়। আজকে শুধু তাই নয়, আজকে মহিলারা ধর্ষিত হচ্ছে প্রতি মুহূর্তে। প্রত্যেকটা লোক আজকে তার প্রতিবাদ করছে। এই পাশে হাসখালিতে তাদের পঞ্চায়েতের প্রধানে একজন তার ছেলে তারা ধর্ষণ করলো। আপনার সময় শেষ। সুমিত বিশ্বাস। দিনের শেষে রাজনীতি হচ্ছে মানুষের কথা বলবে, রাজনীতি মানুষের জন্যই করা। মমতা ব্যানার্জির উন্নয়নের হাত ধরে পার্থ চ্যাটার্জির মতো এ রাজ্যের বেকার যুবকরা কেউ জেলে যেতে চায় না, মানুষ জেলে যেতে চায় না। মানুষ চায় মন্ত্রীরা মানুষের জন্য কাজ করবেন। ফলে উন্নয়নের যে তত্ত্ব হাজির করেছেন সেই উন্নয়ন মানে মহিলাদের 1000 টাকা দেয়া আর হচ্ছে সন্দেশখালির মতো রাতের বেলায় পার্টি অফিসে ডাকার যে উন্নয়ন, সেই উন্নয়ন ঘৃণিত উন্নয়ন। আর ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের নাম করে এদেশটাকে ক্রমশ যেভাবে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এবং ক্রমশ যেভাবে আমাদেরকে কুসংস্কারের মধ্যে বাঁধতে চাইছে, সেটা কোভিডের সময় ভাবিজি পাপড় খাওয়ার কথা হোক ভ্যাকসিনের পরিবর্তে, অথবা গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে পশ্চিমবাংলার মানুষকে জব্দ করে দেওয়া আর তৃণমূলকে সুবিধা করে দেওয়ার যে রাজনীতি করছেন, সেই রাজনীতি পশ্চিমবাংলার মানুষ পরাজিত হবে। ইন্দ্রনীল চ্যাটার্জি, 1 মিনিট। হ্যাঁ, আমি আমার খুব সংক্ষিপ্ত যেটুকু বলার সেটা হচ্ছে যে অনুপ যেটা বলছিলেন আমি সেটারই কন্টিনিউয়েশনে একটু বলবো, যে দুটো মিস করে গেছে। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা জলঙ্গি নদী। আজকে এখানে আমি নিজে জলঙ্গি নদী সমাজ বলে একটি সংস্থা আছে তার সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরে কাজ করে দেখেছি। জলঙ্গি নদী আজকে একেবারে শেষ অবস্থা। আমরা এর উল্টো দিকে যখনই কাজ করতে গিয়েছি বহু কিছুর বিপদের সম্মুখীন হয়েছি, ডেপুটেশন অমুক্ত মুখে সব হয়েছে, কোনো কাজ হয়নি। ফলে জলঙ্গি নদীটা কৃষ্ণনগরের স্বার্থে বাঁচানো দরকার আছে, এটা আমার এই মঞ্চ থেকেই আহ্বান প্রত্যেকের কাছে। আর দ্বিতীয়ত আর একটাই কথা, সেটা হচ্ছে ধর্মের নামে যে রাজনীতি চলছে, এই ধর্মের নামে রাজনীতি অবিলম্বে বন্ধ হোক। মানুষের প্রতিদিনকার বেঁচে থাকার প্রশ্নে রাজনীতি থাকুক। আমি শুধু লাস্ট কথা একটা ছোট কোটেশন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে এই, আমার যিনি বলেছিলেন তার নাম আমার মনে নেই, কিন্তু কথাটা খুব মনে আছে। সেটা হচ্ছে আমি যখন গরিব মানুষের কাছে খাবার নিয়ে যাই তখন তারা মনে করেন আমি সন্ন্যাসী, কিন্তু আমি যখন প্রশ্ন করি যে কেন তার কাছে খাবার নেই, তখন তারা আমাকে নানা রকম অভিধায়, আমি সেই অভিধাগুলো আর বললাম না, সেই অভিধায় ভূষিত করেন। যেন এটা আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আপকি বার 400 পার, আমরা 400 সিটে জিতবো, কৃষ্ণনগর লোকসভা থেকেও জিতবো। কারণ এখানকার সাংসদ এখান থেকে সংসদ ভবন থেকে বহিষ্কার হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা 36টা এককভাবে পঞ্চায়েত দখল করেছি, যার অর্থ তৃণমূল কংগ্রেস এবং সিপিএমকে এই কৃষ্ণনগর কেন্দ্রের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা মোদিজির উন্নয়ন এবং দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রধান ইস্যু। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি সর্বে ভবন্তু সুখিনে সর্বসন্ত নিরাময়ে সর্বে ভদ্রাণু পশ্চান্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবতে। সকলের রোগ নিরাময় হোক, সকলে সুখী হোক, সকলের সামনে সুন্দর বস্তুর আবির্ভাব হোক, সকলের রোগ নিরাময় হোক, সকলের দুঃখ দূর হোক। এই কথা নিয়েই আমরা এগিয়ে যাব সামনের দিকে। শুরু সিএ দিয়ে হয়েছিল, শেষে আবার সেই সকলের সুখে কিভাবে সিএ আনবে আর কিভাবে বিজেপি তা পৌঁছতে পারবে মানুষের কাছে, অপেক্ষা করতে হবে ভোট পর্যন্ত। আপাতত শেষ করছি এই ডিবেট, তারপর দেখা হচ্ছে অন্য জেলায়
অন্য কোনো শহরে।